শোন তাহলে, চ্যাপ্টারের নাম ছিল একক মাত্রা পরিমাপ। 3টে পার্ট ছিল এই চ্যাপ্টারের মধ্যে, একক, মাত্রা আর পরিমাপ। এককটা কভার হয়ে গেল একটা ক্লাসে, আজকের একটা ক্লাসে কভার করে দেবো মাত্রাটাকে, ঠিক আছে? তারপরে পরিমাপ থাকবে। মাত্রা বিষয়টা যদি বুঝতে হয়, ছোটোবেলা থেকে তোরা পড়ে এসেছিস, যদিও এমন না যে মাত্রার সম্পর্কে পরিচিতি নেই, পরিচিতি আছে, তবে ইউজ করিনি। শুধু ওইটাই মুখস্থ করেছি যে বলের মাত্রা কী হয়, তাই না? হয়তো টিচার বলেছিল যে বলের মাত্রা অ্যাটলিস্ট মুখস্থ করে নিস, আর তো করিস না। বলের মাত্রা কি লিখতাম বল? বলের মাত্রা কি বলতে হবে? এল এর স্কোয়ার ছিল না, এল স্কোয়ার করলে কার্য হয়ে যায়। তো এটা ছিল বলের মাত্রা, তাই না? মাত্রা বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা লব্ধ রাশি, কোনো একটা লব্ধ রাশি মৌলিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভরশীল, মৌলিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভরশীল তার পরিচিতি, আর কিছুই নেই। মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে লব্ধ রাশিগুলি। লব্ধ রাশি বলতে যারা অনেকগুলো, যারা এক বা একের বেশি মৌলিক রাশি নিয়ে তৈরি, তাই না? তো সেই সমস্ত রাশিগুলো মৌলিক রাশির উপর কিভাবে ডিপেন্ড করছে সেই সংক্রান্ত বিষয়টাকে আমরা মাত্রা বলি, ঠিক আছে? যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? যে লেন্থ, তাই না? তো দৈর্ঘ্যের মাত্রা হলো এল, দৈর্ঘ্যের মাত্রা কি? এল। মাত্রা বোঝানোর জন্য এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো বা স্কোয়ার ব্র্যাকেট বলো। যদি ভর বলা হয় তাহলে ভর হচ্ছে মাস, বোঝানোর জন্য ক্যাপিটাল, ঠিক আছে? যদি বলা হয় টাইম, টাইম ফর ক্যাপিটাল টি। এগুলো মাত্রা লিখছি কিন্তু আমি ওদের মাত্রা লিখছি। দৈর্ঘ্য, ভর, সময়, এরকম 3টে মৌলিক রাশি দিলাম। আরও তো 4টা আছে নাকি? টোটাল কতগুলো ছিল? 7টা। বলতে হলে পরেরটা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রাটাকে আইও লেখা যেতে পারে অথবা এ লেখা যেতে পারে। এ ফর অ্যাম্পিয়ার, মানে ইউনিট দিয়েও লিখে দেয়। আইও লেখা যেতে পারে, এও লেখা যেতে পারে। প্রবাহ মাত্রার পরে উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতার মাত্রাটাকে লেখা হয় থিটা দিয়ে অথবা কেলভিন কে দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, ইউনিটটা দিয়ে। ওগুলোকে ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করি না কিন্তু, কিন্তু এগুলোর ক্ষেত্রে ইউনিট দিয়েও রিপ্রেজেন্ট করে দেয়। ওকে, উষ্ণতার পরে পদার্থের পরিমাণ, আমি শর্টে লিখে দিলাম বুঝতে পারছিস কি? পদার্থের পরিমাণ, এটাকে মোল হিসেবে মানে একক দিয়েও লেখা হয়, পদার্থের পরিমাণ মোল, অথবা ক্যাপিটাল এন দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? মনে রাখি এগুলো। আর একটা বাকি থাকলো দীপন প্রাবল্য। ভালোই মনে আছে তোদের, দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যকে এর ইউনিট ক্যান্ডেলা দিয়েও রিপ্রেজেন্ট করা হয় অথবা এটাকে জে দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। বোঝাতে পারলাম বিষয়গুলো কি? তাহলে যে 7টা মৌলিক রাশি ছিল সেই 7টা মৌলিক রাশিকে রিপ্রেজেন্ট কি করে করা হয় সেটা দেখিয়ে দিলাম। এবার যতগুলো লব্ধ রাশি আসবে যারা এদের উপর ডিপেন্ড করে আছে, এই সংখ্যাগুলো দেখেই বুঝিয়েও যে কতগুলো ডিপেন্ড করে আছে। যেমন তুই বলের মাত্রা দেখতে পাচ্ছিস, এম মানে মাস, তাই না? মাসের কোন ঘাতের সাথে সমানুপাতিক? মাসের উপরে কিছু নেই, মানে মাসের 1 এক ঘাতের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্যের 1 ঘাতের সাথে সমানুপাতিক, আর সময়ের -2 ঘাতের সাথে, মানে 1/t² আছে। বুঝতে পারলাম? তাহলে একটা মাত্রা দেখে ডিসাইড করা যাচ্ছে যে বল কার কার উপর ডিপেন্ডেন্ট, কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? ভর, দৈর্ঘ্য, সময়। কার কার উপর? ভর, দৈর্ঘ্য, সময়। এই 3টে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আছে ফোর্স, এবং তাদের উপর কিভাবে ডিপেন্ড করে আছে সেটাও আমরা কিন্তু এই পাওয়ার দেখে বুঝে যাচ্ছি। বুঝতে পারলি? তো যদি শুধু তোকে মাত্রা বলে তুই বুঝে যাবি যে ঘাতের কথা বলছে। ঘাত বলতে সূচক, সূচক বলতে পাওয়ার, মানে এই যে পাওয়ারগুলো আছে না, এই পাওয়ারগুলোর কথা বলছি, ঠিক আছে? যদি শুধু মাত্রা বলে তাহলে মাত্রা মানে হচ্ছে শুধুমাত্র এই সূচকগুলোর কথা বলছে। এটা আগে জানতি না তোরা, আগে মাত্রা মানে বুঝতে পুরোটাকেই বল। ওকে, মাত্রা মানে হচ্ছে যে মৌলিক রাশিগুলোর কোন ঘাতের সাথে সম্পর্কিত সেই ঘাতগুলোকে বলবো মাত্রা। যেমন আমি যদি তোকে বলি বলের মাত্রা বল, তুই mLT-2 যদি বলিস সেটা ভুল হবে। ছোটবেলায় তো তাই শিখেছি, এটা ভুল হবে। বলার ধরনটা হচ্ছে যে ভরের 1 ঘাত, দৈর্ঘ্যের 1 ঘাত আর সময়ের -2 ঘাত। বুঝতে পারলি রে?
বলের মাত্রা জিনিসটা কি? তাহলে মাত্রা বিষয়টা কি? এরকমই আরও একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে কি বলবো এটাকে, মাত্রীয় সংকেত। মাত্রীয় সংকেত বা বলবো ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, ঠিক আছে? ডাইমেনশনাল ফর্মুলা এই জিনিসটা কি? ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে বলের মাত্রা, বলের মাত্রা সমান ml/t-2। এই যে লেখাটা লিখলাম পুরোটা, এইটা হলো সংকেত, তাই কি না বল? এটা মনে রাখার কোনো বিষয় হলো? সংকেত, দেখতেই পাচ্ছি এটা সংকেত, তার মানে এটা মাত্রীয় সংকেত। কিন্তু এই পাওয়ারগুলো কি? পাওয়ারগুলো মাত্রা। ক্লিয়ার? এখানে আমি লিখে দিই না তো তোর গুলিয়ে যাবে। ভরের একঘাত, এটা হলো মাত্রা। তারপরে দৈর্ঘ্যের একঘাত, এইটা হলো মাত্রা। এবং সময়ের কি বলবো, -2 ঘাত, ঘাতা না ঘাত, ঠিক আছে? তো এগুলো হলো মাত্রা, আর এই পুরোটাকে কি বলা হচ্ছে? মাত্রীয় সংকেত। ডিফারেন্স বুঝতে পারলি মাত্রা আর মাত্রীয় সংকেতের মধ্যে? তারপরে একটা ওয়ার্ড আসবে যাকে বলবো মাত্রীয় সমীকরণ। মাত্রীয় সমীকরণ, কি লিখছি, সমীকরণ লিখছি, সমীকরণ। একে ইংরেজিতে বলা হবে ডাইমেনশনাল ইকুয়েশন। ডাইমেনশনাল ইকুয়েশন। তো মাত্রীয় সমীকরণ কাকে বলে, ডাইমেনশনাল ইকুয়েশন কাকে বলে? ধর তুই এরকম ভাবে লিখলি যে ফোর্সকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করছিস, ফোর্সকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করছিস, আর এই দিকে লিখলি ml/t-2। তাহলে এই যে চেহারাটা হলো সমীকরণের মতো হলো না, সেই জন্য এটা মাত্রীয় সমীকরণ। বোঝা গেল? তাহলে মাত্রীয় সমীকরণ হচ্ছে যখন আমরা ওই রাশিটাকে একটা চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করবো আর ইকুয়াল দিয়ে ওর মাত্রাটাকে লিখে দেবো, মাত্রীয় সংকেতটাকে লিখে দেবো, তখন আমরা এটাকে কি বলবো? মাত্রীয় সমীকরণ। এমন কোনো কঠিন বিষয় নেই, বাট কনসেপ্টটা জেনে রাখ যে মাত্রা বিষয়টা আলাদা, মাত্রীয় সংকেত বিষয়টা আলাদা, আর মাত্রীয় সমীকরণ বিষয়টা আলাদা। বোঝাতে পেরেছি তো? ফটাফট লিখে তাড়াতাড়ি। বইটা তো অবশ্যই পড়বি, তবে আগে আমার নোটগুলোকে পড়ে নিস, কমপ্লিট হয়ে যাবে, তারপরে বইটা থেকে পড়বি, তাহলে বইটা পড়তে ভালো লাগবে, মনে হবে যে না জানিস, এত বড় বড় জিনিস আছে, এত ইজি ইজি লাগছে, বুঝিস জিনিসগুলো। আর যদি ডাইরেক্ট বইয়ে চলে যাস এখনই, তো বেশিরভাগেরই ভয় লাগে। হ্যাঁ অবশ্যই, প্রথম বলে কিছু করছি না, পড়া ধরবো প্লাস লিখতে দেবো, সবই করবো। যাই হোক, তাহলে মাত্রা বিষয়টা বুঝিয়ে দিলাম তোদেরকে। এবার শোন, মাত্রার উপর ডিপেন্ড করে রাশিগুলোকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়, প্রধানত 4টা ভাগ। এই ভাগ আলাদা করে পড়ার দরকার নেই। মাত্রাযুক্ত রাশি, একটাকে বললাম মাত্রাযুক্ত রাশি বা চলরাশি, ঠিক আছে? একটা হলো মাত্রাহীন চলরাশি বা রাশি। তারপর মাত্রাযুক্ত ধ্রুবক, মাত্রাযুক্ত ধ্রুবক, এবং আর একটা হলো মাত্রাহীন ধ্রুবক। জিনিসগুলো কি বুঝতে পারলি? বুঝিয়ে দিচ্ছি এখন। মাত্রাযুক্ত চলরাশি মানে হচ্ছে সেই সমস্ত রাশি যাদের মাত্রা আছে, সিম্পল ভাষা, তাই না? যেমন ফোর্স, বল, যেমন মোমেন্টাম। মোমেন্টাম মানে কি কেউ জানিস? মোমেন্টাম ভরবেগ, মোমেন্টাম মানে ভরবেগ। ফোর্স, মোমেন্টাম, প্রেসার, এটা তো জানিস সবাই, প্রেসার। আচ্ছা প্রেসার তো জানিস। স্ট্রেস মানে জানিস? স্ট্রেস মানে চাপের মতো, ইন্টারনাল প্রেসার মানে হচ্ছে পীড়ন, কি বলে? পীড়ন। এরকম এটসেট্রা অনেক আছে। এরা হলো মাত্রাযুক্ত রাশি, কারণ এদের মাত্রা আছে। মাত্রাহীন রাশি কারা? যাদের মাত্রা নেই। এরকম কয়েকটা উদাহরণ যদি দিই, এক হলো আপেক্ষিক গুরুত্ব, ক্লাস 9-এ ছিল, বাট ছিল বই, ওদের কোনো দায়িত্ব ছিল না যে ওটাকে পড়তে হবে। আপেক্ষিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব, এদের কিন্তু কোনো একক নেই, পারমাণবিক গুরুত্ব। ওকে। বিকৃতি বলে একটা রাশি মালা পাবি। বিকৃতি মানে আমাদের চেহারার বিকৃতি, হ্যাঁ ওরকমই অনেকটাই।
যখন পড়াবো তখন বুঝিয়ে যাবে যে বিষয়টা অনেকটা ওটাই। তারপরে যান্ত্রিক দক্ষতা, এই সমস্ত রাশিগুলো এরা রাশিমালা কিন্তু এদের মাত্রা নেই, তাহলে এরাও মাত্রাহীন চলরাশি। বুঝতে পারলাম নিশ্চয়ই। মাত্রা যুক্ত ধ্রুবক মানে কিছু ধ্রুবক রাশি যাদের মাত্রা আছে, কিছু কনস্ট্যান্ট যাদের মাত্রা আছে। যেমন তোরা কি নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিস? F = G m1m2/r², পড়িস নি? আচ্ছা, কুলম্বের সূত্র পড়েছিস তো? ওটা আবার না বলে দিস না। কুলম্বের সূত্র ক্লাস 10 ছিল। F = K q1 q2/r²। তো ওই যে কে কনস্ট্যান্টটা ছিল না, কে, ওই কেটার কিন্তু মাত্রা আছে, বুঝতে পারলি? ওই কেটার মাত্রা আছে, তো ওটা হলো মাত্রাযুক্ত ধ্রুবক। তাহলে একটা ধ্রুবক আমি লিখে রাখি মহাকর্ষীয় ধ্রুবক, যেটা তোদের মনে পড়ছে না। আর একটা ধ্রুবক লিখে রাখলাম কে, কেটাকে বলছি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে ধ্রুবকটা। আবার একটা কি হয় বল ধ্রুবক, ঠিক আছে? তো নাম লিখে দিই, এটা বল ধ্রুবক। এদের কিন্তু মাত্রা আছে। আর কিছু ধ্রুবক আছে যাদের মাত্রাই নেই, মাত্রাহীন, ঠিক আছে? যেমন তোরা F = ma তো পড়েছিস, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি F = ma নয়। এখানে সমীকরণটা অ্যাকচুয়াল যে সমীকরণটা সেটা হচ্ছে F = kma। কি হয়? F = kma। যদি নিউটনের সূত্র মনে থাকে তাহলে দেখবি দ্বিতীয় সূত্রতে বলা ছিল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। বলা ছিল না যে সমান, সমানুপাতিক বলা ছিল। তো সমানুপাতিক চিহ্ন সরিয়ে দিয়ে দেখলে একটা কনস্ট্যান্ট আসবে। তো বাই ডিফল্ট এই কনস্ট্যান্টটাকে 1 ধরা হয়েছে এবং ডাইমেনশন লেস ধরা হয়েছে। কে এর মানটা কি 1 এবং ডাইমেনশন লেস। তো এই যে কনস্ট্যান্টটা এটা হলো মাত্রাহীন ধ্রুবক। বল বোঝাতে পারলাম? তাহলে মাত্রার উপর ডিপেন্ড করে চার রকমের রাশি আমরা দেখব। একটা মাত্রা যুক্ত রাশি যাদের মাত্রা আছে, চলরাশি মানে পরিবর্তনশীল মানগুলো। মাত্রাহীন চলরাশি মানে মান তো পরিবর্তনশীল কিন্তু মাত্রা নেই। ধ্রুবক মানে মান কনস্ট্যান্ট, কোনোদিনই পরিবর্তন হবে না কিন্তু মাত্রা আছে। মান কনস্ট্যান্ট, কোনোদিনই পরিবর্তন হবে না, মাত্রা হবে। বোঝা গেল? এই 4 রকমের মাত্রা যুক্ত রাশি বা মাত্রাহীন রাশি আমরা পড়লাম। এবার মাত্রাটা গুরুত্বপূর্ণ কী কারণে? মাত্রা দিয়ে আমরা কিছু অ্যাপ্লিকেশনস করব। প্রধানত 3 ধরনের অ্যাপ্লিকেশনস করব যেগুলো খুব কাজে লাগে। প্রথম অ্যাপ্লিকেশনস। আচ্ছা, অ্যাপ্লিকেশনসে যাওয়ার আগে একটা সূত্র বলতে হবে, সরি, সেটা হচ্ছে সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি বা আমরা এটাকে বলে থাকি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, সমমাত্রিক নীতি। যেমন নাম শুনতে পাচ্ছিস ঠিক তেমনই কনসেপ্ট। সমমাত্রিক নীতি মানে মাত্রা সমান। কোনো একটা সমীকরণ যদি সঠিক হয়, যদি আমি ঠিকঠাক লিখি, পরিচিত সমীকরণটাই লিখি F = ma, এই সমীকরণটা যদি সঠিক হতে হয় তাহলে এই সমীকরণটার বাম পক্ষের মাত্রা আর ডান দিকের মাত্রা সেম হতেই হবে, তবেই সমীকরণটা সঠিক। যদি মাত্রা সেম না হয় তাহলে সমীকরণটা ভুল ছিল। তাহলে এটা একটা কাজে লাগানো যায় না যে কোনো সমীকরণ সঠিক কি সঠিক না, মাত্রাটা ডাইমেনশনাল অ্যানালিসিস করেই আমরা বলে দিতে পারবো। বুঝতে পারলি কী বলতে চাইলাম? কোনো একটা সমীকরণ এটা সঠিক কি না সেটা আমরা কী করে বুঝবো? বাম পক্ষের মাত্রা আর ডান পক্ষের মাত্রা যদি ইকুয়াল হয়ে যায় তবে সমীকরণটা সঠিক হতেই পারে, ঠিক আছে? তো এই নীতিটাকে বলা হচ্ছে সমমাত্রিক নীতি। এবার বিষয়টা হলো যে সবসময় মাত্রা সমান হলেই যে সমীকরণটা সঠিক হবে তাও কিন্তু নয়। কথাটা দুটো লাইন বলেছি কিন্তু দুটো সেম মনে হবে। বললাম যে সমীকরণটা যদি সঠিক হয় তাহলে মাত্রা সমান হতেই হবে। উল্টো, যদি মাত্রা সমান হয়ে যায় তাহলে সমীকরণটা যে সঠিকই হতে হবে তার কোনো বাধ্যতা নেই। কেমন যেন গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে, একটু ওপর দিয়ে যাচ্ছে। একটা সমীকরণের সাথে পরিচিত করো, S = ut + ½ at²। এই সমীকরণটা চিনিস তো? কোথা থেকে চিনিস বলতে সমীকরণটাকে? ওই কি বলে বস্তুর গতি সংক্রান্ত, তাই না? সরণ, প্রাথমিক বেগ, সময়, হাত, ত্বরণ, সময়, এরকমই তো ছিল। এই সমীকরণটা সঠিক, তাই না? পড়ে এসেছি যখন তো সঠিকই, ভুলভাল তো পড়াবে না মানুষজন, তো সঠিক পড়িয়েছে। এদিকের যা ডাইমেনশন, এদিকে ডাইমেনশনটা কী রে? সরণ মানে ডাইমেনশন কী হবে? জাস্ট এল হবে, মাত্রাটা হবে শুধুমাত্র এল। তুই চাইলে এটাকে এরকম লিখতে পারিস, এম এর পাওয়ারে নেই, এল এর পাওয়ারে 1, টি এর পাওয়ারে নেই, এরকম লিখতে পারিস, পাওয়ারে 0 দিয়ে, ঠিক আছে? তাহলে ডান পক্ষে যারা আছে তাদের মাত্রাটাকেও সেম হতে হবে। ডান পক্ষে এই যে পণ্ডিত বসে আছে এর মাত্রা কত দেয়? বেগ মানে LT - 1, অপমান করলাম না, আমি বলে দিলাম। বেগ মানে হচ্ছে LT - 1 আর টি মানে তো টি, তাহলে কেটে কুটে কী থাকছে? এল। দেখ মিলল কিনা? প্লাস দিয়ে যেটা আছে এরও ডাইমেনশনটাকে এদের মতোই হতে হবে, কারণ সেম ডাইমেনশনই যোগ হবে, তাই না? এই ডাইমেনশনের হাফ সংখ্যা, হাফের আবার কী লাগিয়েছে? কনস্ট্যান্ট।
তাহলে এ মানে ত্বরণ, ত্বরণের ডাইমেনশন কি হবে LT -2, আর এখানে কি আছে বল T স্কয়ার, দেখ তো L হলো না, তাহলে ডাইমেনশনালি সেম আছে তো, তার মানে সমীকরণটা সঠিক। তার মানে দেখ সমীকরণটা সঠিক হলে ডাইমেনশন সেম হতেই হবে। কিন্তু আমি যদি ভুলবশত এই সমীকরণটাকে এরকম লিখতাম A is equal to UT plus AT স্কোয়ার, এই সমীকরণটা কি সঠিক? একদমই না, 1/2 তো নেই এখানে, তাহলে এই সমীকরণটা সঠিক না। কিন্তু তুই যদি ডাইমেনশনাল অ্যানালিসিস করিস দেখবি ইকুয়ালি আছে, এটার যা ডাইমেনশন হবে এটারও তাই হবে, এটারও তাই ডাইমেনশন হবে। বুঝতে পারলি আমি কি বলতে চেয়েছি? হাফটা কিন্তু লিখিনি, না লেখার জন্য কিন্তু ডাইমেনশনের কোনো সমস্যা হচ্ছে না, তো ডাইমেনশনাল ইকুয়াল হয়ে গেল, কিন্তু সমীকরণটা কি সঠিক? সেই জন্য এই দুটো লাইন এবার তোদের ক্লিয়ার হয়ে যাবে। কোনো সমীকরণ সঠিক হলে ডাইমেনশন সমান হতেই হবে, কিন্তু ডাইমেনশন সমান হলে যে সমীকরণটা সঠিক হবে তার কোনো বাধা নেই। বোঝা গেল? তাহলে এটা একটা ড্রব্যাক ডাইমেনশনাল অ্যানালিসিসের। ক্লিয়ার? এতদূর পর্যন্ত লিখে নে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, তারপরে আমি এর অ্যাপ্লিকেশনসগুলো করাচ্ছি। হ্যাঁ, এবার অ্যাপ্লিকেশনস বলব। অ্যাপ্লিকেশনস, ডাইমেনশনাল অ্যানালিসিসের অ্যাপ্লিকেশনস। প্রথম অ্যাপ্লিকেশনস হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে কোনো সমীকরণের সঠিকতা নির্ণয় করা যায়। নির্ণয় করা যায়, অ্যাপ্লিকেশন নির্ণয় করা যায় মানে কি রে? এর নাকি ডবল পি? ডবল পি হয়তো তখন দেখ নার্ভাস হয়ে গেল একটা বলবো। সঠিকতা নির্ণয় করা, প্রথম যে কাজটা করা যায় ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে সেটা হচ্ছে কোনো সমীকরণের সঠিকতা নির্ণয় করা, মানে সঠিক কিনা সেটা যাচাই করা, যেটা একবার দেখিয়ে দিলাম তোদেরকে, আরেকবার দেখিয়ে দেবো। 2 নম্বর, একটা পদ্ধতি থেকে মানে এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে কনভার্ট করা যায়, অন্য একক পদ্ধতিতে রাশিকে কনভার্ট করা যায়। যেমন 1 জুল সমান কত আর্ক রে? 10⁻7, 5 না তো 10⁻7, তো সেটা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বের করে দেখিয়ে দেবে যে 1 ইউনিট থেকে আরেকটা ইউনিটে কীভাবে কনভার্ট করা যায়, তাহলে এটাও একটা অ্যাপ্লিকেশন হবে। এবং থার্ড অ্যাপ্লিকেশনসটা হচ্ছে কোনো অজানা রাশির মাত্রা নির্ণয় করা, বা কোনো অজানা রাশির সম্পর্কে কোনো অজানা রাশির সমীকরণ নির্ণয় করা, বা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করালেই বুঝিয়ে বিষয়গুলো কি। প্রথম বিষয়টা আমি অলরেডি বলে দিয়েছি যে সঠিকতা নির্ণয় করা, A = UT + ½ AT স্কোয়ার দিয়ে বলে দিলাম। মানে আরেকটা দিয়ে দিচ্ছি, ধরনের V² = U² + 2AS, এই সমীকরণটা সঠিক কিনা ডাইমেনশনালি চেক করো। অ্যাপ্লিকেশন মানে আমি ওই বিষয়টাকে বা ওই কনসেপ্টটাকে কোথায় কোথায় অ্যাপ্লাই করছি সেগুলোকে অ্যাপ্লিকেশন বলবো, তাই না? A + B² শিখে নিয়েছিস, তারপরে ওটা দিয়ে কী করেছিল, উৎপাদকের অঙ্কগুলো করেছিল, তো অ্যাপ্লিকেশন করেছিল। তো সঠিকতা নির্ণয় করবে, এই যে সমীকরণটা এটা সঠিক কিনা যাচাই করবে, তার জন্য কী করতে হবে? প্রথমে বাম পক্ষের মাত্রা বের করতে হবে। তাহলে V² এর মাত্রা যদি বের করিস কী লিখবি বল? V মানে তো LT ইনভার্স, তাই না? স্কোয়ারটাকে বাইরে দিবি, আচ্ছা V মানে তো LT - 1 বেগের মাত্রা, তার পাওয়ারে আবার হচ্ছে স্কোয়ার, তার মানে এটা হবে L² T পাওয়ারে -2, তাহলে বাম পক্ষের মাত্রা এটা বেরোবে। এবার ডান পক্ষে আছে দুটো পদ, দুটো টার্ম আছে। ফার্স্ট যে টার্মটা আছে U², তার মাত্রা বের করব। U² এর মাত্রা একই জিনিসই বেরোবে না, U মানেও তো বেগকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটাও কিন্তু সেম বেরালো। কেউ যদি বুঝতে না পারিস বলবি। তারপরে এইদিকে যেটা আরেকটা টার্ম আছে 2AS, এর যদি মাত্রা বের করতে হয়, 2 এর কোনো মাত্রা হবে? 2 হলো মাত্রাহীন ধ্রুবক, লিখেছিলাম না মাত্রাহীন ধ্রুবক, তো 2 হচ্ছে সেই রাশি মাত্রাহীন ধ্রুবক। এ মানে ত্বরণের মাত্রা বল LT - 2, আর S মানে কি রে? L, সরণ বলেছি আমি, S মানে সরণ। যাক, তাহলে এটা গুণ করলে কি হচ্ছে দেখতো, L² T - 2। আবার বলিস না যে এইদিকে তো দুটো যোগ আছে, তাহলে এই দুটোকে যোগ করে দিই, ডাইমেনশন কখনো যোগ হয় না, ঠিক আছে? আমি ডাইমেনশনাল অ্যানালিসিস করছি, তাহলে বাম পক্ষের ডাইমেনশন আর ডান পক্ষের ডাইমেনশন সেম হয়ে গেল, তার মানে সমীকরণটা সঠিক যাচাই করা হয়ে গেল। সমীকরণটা সঠিক ইন দ্য সেন্স ডাইমেনশনালি সঠিক, আর সঠিক না হতে পারে, হয়তো এখানে 2 এর জায়গাতে হয়তো 4 হতে পারতো, তাই না? তখন তো ঠিক হয়ে যেত। তাহলে আমি এইটুকুই বলতে পারি যে ডাইমেনশনালি সঠিক।
যদি বাকি সব কিছু যাচাই করে শুধু আমাকে ডাইমেনশন দিয়ে চেক করতে দিয়ে দেয়, তাহলে আমি বলবো যে হ্যাঁ সমীকরণটা সঠিক আছে, ডাইমেনশনাল। বোঝা গেল কিনা বিষয়টা কি বললাম? কারো কোনো আপত্তি নেই তো? তোরা বাড়ি থেকে করবি, বাড়ি থেকে কয়েকটা চেক করবি। একটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, খুব সুন্দর একটা সমীকরণ, এটা একটা চেক করবি। আরও কিছু সমীকরণ দিচ্ছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, প্লাস এটি হতে পারে, মাইনাস এটি হতে পারে, সিমিলারলি এখানে প্লাস মাইনাসও হতে পারে, তাই না? ত্বরণ হতে গেলে প্লাস আর মন্দন হতে গেলে মাইনাস, এরকমই ছিল। তো এইগুলো তোরা বাড়িতে ট্রাই করবি, এই সমীকরণগুলো। কোন জায়গাটা? এটা বলছি, কোনো একটা সমীকরণ বাকিরা লিখতে থাকে, কোনো একটা সমীকরণ ডাইমেনশনালি কারেক্ট কিনা সেটাও করার জন্য আমাকে কি করতে হবে? বাম পক্ষে ডাইমেনশন বের করতে হবে। বাম পক্ষে বললি তো বাম পক্ষে ভি আছে, তাহলে ভি এর ডাইমেনশন এটা তো জানা দরকার যে এলটি মাইনাস ওয়ান হয়, তার আবার স্কোয়ার দিয়েছে, তাহলে স্কোয়ার করলাম, কি হয়ে গেল? এল এর স্কোয়ার আর টি এর পরে মাইনাস। এবার ডান পক্ষে দুটো টার্ম আছে, তার আলাদা আলাদা করে করবো। প্রথমে ইউ স্কোয়ারের যদি করিস তাহলে ইউ স্কোয়ার, ইউ মানেও বেগ, প্রাথমিক বেগকে রিপ্রেজেন্ট করে। এই সমীকরণটা সম্পর্কে ধারণা আগে থেকে থাকা দরকার। ইউটা বেগ, বেগ লিখে দিলাম, স্কোয়ার করলাম, দেখ সেম জিনিসই আসবে। তারপরে এই যে থার্ড টার্মটা আছে টু এ এস, এই টার্মটার ব্যাপারে যদি লিখি, টু এর কোনো ডাইমেনশন নেই, লিখি ত্বরণের ডাইমেনশন এটা আর সরণের ডাইমেনশন এটা, তো গুণ করে দেখ, এটাও সেম হচ্ছে, প্রত্যেকটা ডাইমেনশন সেম হয়ে গেল। তার মানে এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। বোঝা গেল এবার? তাহলে বাড়ির জন্য এই দুটো কাজ থাকলো তোদের, ডাইমেনশনালি কারেক্ট কিনা সেটা তোরা চেক করবি এখান থেকে। পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে কিভাবে করতে হয়? ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার নিয়ম লিখেছিলাম। কোনো একটা পদ্ধতিতে n1 u1, অন্য একটা পদ্ধতিতে n2 u2 বলেছিলাম না? তার মানে এই পদ্ধতিতে আর ওই পদ্ধতিতে দুই ক্ষেত্রে ডাইমেনশন সেমই হতে হবে। n1 u1 এর যা ডাইমেনশন হবে, ওইদিকে n2 u2 ডাইমেনশন সেম হতে হবে। এই জিনিসটাকে কাজে লাগিয়েই আমরা এককগুলোর মধ্যে সম্পর্ক করে দেবো। যদিও আগের দিন আমি ইউনিটকে কাজে লাগিয়ে বের করে দেখিয়ে দিয়েছিলাম, তাই না? তো এই একই জিনিসটাই করবো। কি বলেছিলাম যে 1 জুলকে কনভার্ট করবো, 1 জুল সমান সমান কত আর্গ, তাই তো? কত আর্গ এটা বের করতে চাই। জুলটা কোন পদ্ধতিরে? এসআই পদ্ধতি, আর আর্গ হচ্ছে সিজিএস পদ্ধতি, এটা আমরা সবাই জানি, এটা হলো সিজিএস পদ্ধতি। তাহলে এই বিষয়টা করতে গেলে তোকে আগে জানতে হবে যে এই যে জুল যাকে লিখেছি, এই অ্যাকচুয়ালি কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি। কারণ আমি করছি ডাইমেনশনাল অ্যানালিসিস, তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর উপর কীভাবে ডিপেন্ড করে আছে সেটাই তো দরকার আমার। জুলটা কাকে রিপ্রেজেন্ট করে? কার্যকে রিপ্রেজেন্ট করে, কার্যের একক হচ্ছে জুল। তাহলে একটু কার্যকে নিয়ে জানতে হবে। কার্য ডাব্লিউ সমান সমান ফোর্স ইন্টু সরণ, এই তো আমরা শিখে এসেছি, যদি এটাকে মডিফিকেশন করাবো। তো ডাব্লিউ সমান সমান ফোর্স ইন্টু সরণ। এখানে ফোর্সের মধ্যে আবার কি আছে? এম এ আছে, তাই না? এম এ এস। তাহলে আমি যদি ডাব্লুর ডাইমেনশন লিখতে চাই, তাহলে এখানে এফ এর ডাইমেনশন লিখতে হবে, দরকার ছিল না এটা। এফ এর ডাইমেনশন আমাদের মুখস্থ দিয়েছে, এফ এর ডাইমেনশন এটা, তাই না? আর সরণের ডাইমেনশন কি হবে? এল। তাহলে এর ডাইমেনশনটা কি দাঁড়াচ্ছে? এইটা হলো তাদের ডাইমেনশন দাঁড়াচ্ছে, মানে ডাব্লু ডাইমেনশন। বোঝাতে পারলাম তো? দুটো আলাদা আলাদা পদ্ধতি আছে, তাহলে দুই আলাদা আলাদা পদ্ধতিতে মানগুলোকে যদি লিখতে চাই, n1 মানে কত আছে? 1 জুল, তাই না? n1 এর জায়গায় কত লিখে দিলাম? 1। আর u1 এর জায়গায় কাকে লিখবো? জুলকে লিখবো। এবার জুল এই সমস্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আছে, তো সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে আমি ওখানে লিখে দিচ্ছি, এম এল স্কোয়ার আর একটা কি রে? টি মাইনাস টু। যেহেতু এটা আলাদা পদ্ধতি, তাই আমি এখানে 1 1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আপত্তি আছে? এবার ওটাতে চলে যাই, আমি ধীরে ধীরে বলছি। n2 এটা তো বের করতে চাই যে কত আর হবে, না লিখলেও হবে, কারণ ওখানে আরবার লিখতে হবে, তখন একই সেম হয়ে যাবে, তাই বল। এবার ইউ টু মানে ওই আবার এককটা লিখতে হবে, মানে আর্গ লিখতে হবে। তো আর্গ না লিখে আমি যদি ডাইমেনশনাল কিভাবে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করেছে সেগুলোকে লিখে দিই। তো এগুলোকে যদি লিখে দিই কী হবে? এখানে m2 l2 আর একটা t2 মাইনাস 2, ঠিক আছে না? বুঝতে পারলি বিষয়টা কী করলাম আমি? আর এখানে ব্র্যাকেট ফ্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ আমি ডাইমেনশন অলরেডি লিখে দিয়েছি, কোনো ব্র্যাকেটের দরকার নেই। আর একবার বলছি, n1 মানে হচ্ছে কোনো একটা পদ্ধতিতে মানটা u1 হচ্ছে তার এককটা, যেমনটা এখানে লিখেছি 1 জুল, তাহলে 1 জুল এটা
এককে তো একই লিখলাম, কিন্তু জুলটাকে ভেঙে লিখলাম। জুলটা যে সমস্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি সেগুলো লিখলাম। তাহলে জুলটা অ্যাকচুয়ালি কি? জুলটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই তো একক দাঁড়াবে নাকি? জুল মানে তো এটাই। তো আমি জুল না লিখে আমি এগুলো লিখলাম, এগুলোকে ডাইমেনশন দিয়ে দিয়েছি। বোঝা গেল নিশ্চয়ই? তো সিমিলারলি আর্ক যদি বানাতে হয় তাহলে এখানে কি হবে? গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো সেটাকে আমি M2 L2 T2 দিয়ে লিখেছি। বোঝা গেছে নিশ্চয়ই? N2 দরকার, তাহলে N2টাকে যদি বের করতে হয় এই পুরো পার্টটাকে নিয়ে এসে এখানে ডিভাইড করে দিবি, তাই না? 1 তো গুণ আছে, বেচারা থাক ওখানে। আর এখানে দেখ M1 M2টাকে ওর নিচে নিয়ে চলে আয়। যারা একই রকমের লাগছে, কোনো একদিন বন্ধু বান্ধব ছিল, ওদেরকে একসাথে রাখবো, সম্পর্কটা ঠিক হবে। নিচে L2 স্কোয়ার, আর এটা T1 পাওয়ারে -2, আর এটা হচ্ছে T2 পাওয়ারে -2। কিছু ভুল করেছি? ভুল করেছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে তো? এরকম একটু একটু ভুল হয়ে যায়, ক্ষমা করে দিবি ওগুলোতে। N2 এক তো একই থাকবে, সংখ্যা থাকলে থাকতো, না তো না লিখলেও চলবে। M1টা কোন পদ্ধতি ছিল? ওটা SI পদ্ধতি না? আর ওটা CGS। এটাকে আমি SI হিসেবে কনসিডার করেছি, মনে মনে লিখবি না আবার এরকম। আর এটাকে CGS হিসেবে। তাহলে M1টাকে তুই কি বলবি? 1 কেজি। ভর হিসাবে কি লিখবি? 1 কেজি লিখবি। আর এখানে মাসটাকে কি লিখবি? 1 গ্রাম। ঠিক আছে। L1টাকে লিখবি 1 মিটার, তাই না? তার আবার স্কোয়ার আছে। আর L2টাকে কি লিখবি? 1 সেন্টিমিটার, এরও আবার স্কোয়ার আছে। টাইমটাকে কি লিখবো? সেকেন্ড। SI হোক আর CGS হোক, কি হয়? সেকেন্ডই হয়। এখানেও কি হবে? সেকেন্ড। তাহলে এর কোনো গল্পই নাই, এমনি কেটে যাচ্ছে। বোঝা গেল নিশ্চয়ই? N2 সমান সমান 1 কেজি বাই 1 গ্রাম। কাটাকাটি যদি করতে হয় কেজিকে গ্রামে কনভার্ট করতে হবে, তা নাহলে কাটবে না। 1 কেজি মানে কত গ্রাম? 100 গ্রাম। তোরাও ভুল করবি, শোধ হয়ে গেল। একটা ভুল আমার, একটা ভুল তোর। 1 গ্রাম। আচ্ছা, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, কিন্তু স্কোয়ার আছে, খেয়াল রাখতে হবে। আর নিচে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। বুঝে গেছিস বল? ওইটাকে লেখার দরকার আছে? বাস, সমান সমান। গ্রাম গ্রাম ক্যান্সেল আউট, সেন্টিমিটার স্কোয়ার ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকবে 1000, আর এখানে কি থাকবে? 100 স্কোয়ার। তাহলে এখানে 1000 আর ওখানে 100 স্কোয়ার, মানে এখানে 3টা শূন্য, ওখানে 4টা শূন্য, টোটালে কটা শূন্য? হয়ে গেল না? N2 মান 10 পাওয়ার 7। এটাই তো জানতাম আমরা। কি হবে এখানে? 1 জুল সমান 10 পাওয়ার 7 আর। কত কঠিন দেখিস? কত কঠিন না? বোঝা গেছে নিশ্চয়? এটা টুকে নে। এটা টুকে নেওয়ার পর তোদের বাড়ির কাজ থাকবে 1 নিউটন সমান সমান কত ডাই। যদিও জানিস তোরা 10 পাওয়ারে 5 ডাই, কিন্তু সেটা এই অ্যানালিসিসের মাধ্যমে বের করে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে অজানা রাশির 3 নম্বর যে পয়েন্টটা ছিল, অজানা রাশির সম্পর্ক নির্ণয়। অজানা রাশির সম্পর্ক নির্ণয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা অজানা রাশির সম্পর্ক কী করে নির্ণয় করা যায়, এবং MCQতে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি, কারণ বাকিগুলো তো লেন্দি প্রশ্ন। বাকিগুলোকে তোর MCQতে চেক করার মতো কোনো বিষয় নেই যে MCQ দিয়ে দিলাম চেক করে দেখাও। তোকে বলবে না যে 1 জুল সমান কত আর্গ হয়, আর তুই ওটা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে করবি, তুই জানিসই, তাই না? তো ওইরকম প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুব কম। যেটা দিতে পারে সেটা এই টার্মটা থেকে দিতে পারে, অজানা রাশির সম্পর্ক, কারণ এটা করতে হবে, এটা এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে। তো এই জিনিসটা এবার করবো। পুরো বছর মানে 2টো বছর ধরে যে পড়বি সবগুলো জিনিস সবগুলোর সাথে রিলেটেড থাকবে। ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট পড়ছিস, ওভারঅল যত চ্যাপ্টার পড়বি প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবি কাজে লাগবে। ইউনিটও জানতে হবে আর তোর ডাইমেনশনও জানতে হবে। না, সেমিস্টার ফার্স্টে যেগুলো আসবে সেগুলো সেকেন্ড সেমিস্টার 2তে কেন আসবে? না, আলাদা আলাদা পরীক্ষা, কিন্তু চ্যাপ্টারগুলোর সাথে রিলেশন থাকবে অবশ্যই। যেমন এইখানে তোরা যে ভেক্টরটা শিখবি, ভেক্টর চ্যাপ্টার আছে একটা, ভেক্টর অ্যানালিসিস, নতুন একটা অ্যালজেব্রা। এতদিন পর্যন্ত যে অ্যালজেব্রা করে এসেছিস সেটা নর্মাল যোগ বিয়োগ করে এসেছিস, এখানে এসে দেখবি যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মই আলাদা, আলাদা রকমের একটা ম্যাথামেটিক্স শিখবি ভেক্টর। তো ওইটা সারা জীবন কাজে দেবে। তুই যেদিন মারা যাবি, যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকিস, সেদিনও তোর কাজে দেবে। তো ওইরকমভাবেই করাবো। অজানা রাশির সম্পর্ক নির্ণয় কীভাবে করবো মন দিয়ে শুনি। তোদের বইতেই একটা প্রশ্ন দেওয়া আছে, আমি সেখান থেকে তুলে নিচ্ছি। বই বলছি, নোটই দেওয়া আছে। বলা আছে যে কোনো একটা সরল দোলক চিনিস তো? ক্লাস 9-এ পড়েছি, মানে পড়িনি, ক্লাস 9-এ পড়া হয়।
এই দেখ, এই হচ্ছে পেন্ডুলাম, হ্যাঁ, এটাকে যদি এইভাবে দুলিয়ে দিই তাহলে এটা একটা সরল দোলক বা পেন্ডুলামের মতো কাজ করবে। তো এই পেন্ডুলামটার যে টাইম পিরিয়ড মানে পুরো একটা দোলন সম্পন্ন করতে যে সময়, এটাকে বলবো টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো সেই টাইম পিরিয়ড বা পর্যায়কালকে রিপ্রেজেন্ট করছি ক্যাপিটাল টি দিয়ে, টাইম পিরিয়ড। এই যে পেন্ডুলামটা আমি নিলাম, এই পেন্ডুলামটা একটা লেন্থ আছে, তো এই লেন্থটাকে বা দৈর্ঘ্যটাকে বা কার্যকর দৈর্ঘ্য বলে দেয়, এই দৈর্ঘ্যটাকে আমি এল লেন্থ দ্বারা রিপ্রেজেন্ট করছি। এবং পৃথিবীর জন্য যে অভিকর্ষজ ত্বরণ হয় এটা নিশ্চয়ই বুঝিস তোরা, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বলতো জি এর মান কত? এই জি এর মান পৃথিবীর ক্ষেত্রে জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাপ্রক্সিমেটলি 10 ধরে নেওয়া হয়, 9.8। যাই হোক, আসবে পরের চ্যাপ্টারে আসবে, তখন শিখে যাবে। ওকে, তো টি এল জি তিনটে রাশি দেওয়া থাকলো। শোনে গেল, কোনো একটা সরল দোলকের টাইম পিরিয়ডের রাশিমালা যেটা হয়, আমি বলে দিচ্ছি সঠিকটা কি হয়, সেটা হচ্ছে 2π√L/g। 2π ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল সমীকরণ হয়, বাট তুই জানিস না, তুই প্রথম শুনতে পেলি এটা, যেমন তোদের মনে হলো যে প্রথম জানতে পারলি সব কিছু। তো প্রথম জানতে পারলি, তোকে বলে দিলাম যে টাইম পিরিয়ডটা এল আর জি এর উপর ডিপেন্ড করে, এল আর জি এর উপর ডিপেন্ড করে, বাট কীভাবে ডিপেন্ড করে বলিনি তোকে, তোকে শুধু বললাম ডিপেন্ড করে। এবার বললাম যে এই সমীকরণটা বের করে দেখা কীভাবে ডিপেন্ড করে, বুঝতে পারলি? প্রশ্নটা এরকম দেবে। তো তুই কী করবি, তুই এরকম লিখবি যে টি সমান সমান এল ইন্টু জি, এবং এল এর সাথে কীভাবে ডিপেন্ড করে আমি জানি না, এল এর পাওয়ারে এক্স করে দিবি। জি এর সাথে কী করে ডিপেন্ড করে আমি জানি না, জি এর পাওয়ারে ওয়াই করে দিবি। বল, বুঝতে পারলি কী করলাম আমি? টাইম পিরিয়ড যেটা আছে, যার রাশিমালা বের করতে বলবে, সেই রাশিটা বাকিগুলোর উপর ডিপেন্ড করে, এটা কোশ্চেনে বলেছে, তাহলে ডিপেন্ড করিয়ে দিলাম। কিন্তু কীভাবে ডিপেন্ড করো ওরা বলে দেয়নি তোকে, তুইও জানিস না। তো তুই ধরে নিলি যে এল এর পাওয়ারে এক্স এর উপর ডিপেন্ড করে, আর এখানে ধরে নিলি জি এর পাওয়ারে কত, ওয়াই এর উপরে ডিপেন্ড করে। এবার তোর কাজই হচ্ছে এক্স আর ওয়াই ভ্যালুটাকে বের করা, বুঝতে পারলি? অবশ্যই যখন তুই এই সমীকরণগুলো লিখবি একটা কনস্ট্যান্টকে গুণ করেই রাখবি, ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, মাত্রাহীন ধ্রুবক, কারণ এখানে আছে দেখ 2π। হ্যাঁ, 2π থেকে তো তুই বের করতে পারবি না, বাট কনস্ট্যান্ট কে আছে এটা তুই জানিস। এবার এই সমীকরণটাকে একটু অ্যানালাইসিস করতে হবে, তাহলে তুই সমীকরণটা তৈরি করে নিতে পারবি। খুব সুন্দর একটা জিনিস, বাম পক্ষে ডাইমেনশন আর ডান পক্ষে ডাইমেনশন সেম হতে হবে না, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, সমমাত্রিক নীতি। তাহলে এইদিকে টাইম পিরিয়ড মানে টি, বল টি এর ডাইমেনশন কী হবে? টি এর ডাইমেনশন কী হবে? টি এর ডাইমেনশন টি হবে, ক্যাপিটাল টি দিয়ে দিলে কী হবে, তাই না? এদিকে কে এর ডাইমেনশন, কে কে আমরা ধরেছি ডাইমেনশনলেস, এখানে এল এর ডাইমেনশনের পাওয়ারে এক্স আর জি এর ডাইমেনশন পাওয়ারে ওয়াই। কে এর ডাইমেনশন ধরেছি ডাইমেনশনলেস, কোনো ডাইমেনশন নেই। এল, এল মানে ক্যাপিটাল এল হবে, লেন্থ, লেন্থের পাওয়ারে কী আছে, এক্স। আর এটা জি, জি মানে কী রে, অভিকর্ষ ত্বরণ, মানে ওয়ান টাইপ অফ ত্বরণই এটা। ত্বরণের মাত্রা তো জানিস নিশ্চয়ই, বল দেখি ত্বরণের মাত্রা, একটু অপমান করে দিই, বল দেখি জি এর মাত্রা এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু ত্বরণের মাত্রা, কারণ লিখে আছে এখানে দেখ ত্বরণ, ত্বরণের যে মাত্রাটাই সেটা পাওয়ারে কি ছিল, ওয়াই ছিল, বুঝলি না? একটু গুছিয়ে গেছে লিখ না। এদিকে এম এর পাওয়ারে কিছু আছে, এল এর পাওয়ারে কিছু আছে, টি এর পাওয়ারে আছে, ঠিক আছে না? সিম্পল জিনিস, ইকুয়াল টু। এদিকে এম তো দেখতেই পাচ্ছি না, তাহলে এম এর পাওয়ারে 0 করে দিই। এল এর পাওয়ারে কি হবে বলতো, এক্স, আর এখানে ওয়াই চলে আসবে, পাওয়ার যোগ হয়ে যায় না, এক্স প্লাস ওয়াই। এল এর পাওয়ার কোন জায়গাটা, এম তো নাই এখানে, তাই এমটাকে লিখলাম, মানে কি বলবো ওটাকে, স্টাইল মারা যেমন হয় না, সুন্দরভাবে সাজানোর জন্য করছি, মেকআপ করার মতো। এম নাই তবু এম নিয়ে আসলাম, এল নাই তবু এল নিয়ে আসলাম, মানে মাত্রাকে আমরা এরকমভাবে লিখি, সেই জন্য এখানেও এম নাই, এম জিরো, এল আছে, এল এর পাওয়ারে এক্স আর এল এর পাওয়ারে ওয়াই, হয়ে গেল যোগ। টি, টি এর পাওয়ারে কী আছে, একটাই আছে, -2, আর কিছু আছে নাই। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলেছিল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন হতে হবে সেম, তার মানে এইটা আর এটা ইকুয়াল হতে হবে। এম জিরো মিলিয়ে যাচ্ছে, কত সুন্দর। এল এর পাওয়ারে 0 আর এখানে এল এর পাওয়ারে এক্স প্লাস ওয়াই, তার মানে কম্পেয়ার করতে গেলে আমি এক্স প্লাস ওয়াই সমান সমান কী পাবো, 0। এখানে টি এর পাওয়ারে -2y, এখানে টি এর পাওয়ারে 1, তাহলে -2y সমান সমান কী পাবো, 1। এই দুটোকে সমাধান করবো আর এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো। পারবো কিনা করতে, বাচ্চা কালের জিনিস। দেখ এখানে ওয়াই কত বেরোচ্ছে, -1/2, আর এখানে যদি তুই বসিয়ে দিস এক্স ইকুয়াল টু হবে -y, তাহলে এক্স ইকুয়াল টু
হাফটা বসিয়ে দিয়ে এখানে x ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। বল বুঝতে পারলি? তাহলে তুই যে সমীকরণটা ধরেছিলি, তুই এটা ধরেছিলি কিন্তু তুই ওগুলো জানিস না, ওগুলো আমি তোকে এমনি চিটিং করে বলেছিলাম তাই, ওটা তুই জানিস না, তুই জানিস এটা ধরেছিলি। এবার কি বেরোলো, x এর মান বেরোলো, y এর মান বেরোলো, বসে t ইকুয়াল টু therefore t ইকুয়াল টু k ইজ এ কনস্ট্যান্ট l পাওয়ারে x, l পাওয়ারে হাফ, l এর পাওয়ারে g পাওয়ারে y, y y মাইনাস, এটা এটা আলাদা না, একই, শুধু ওকে ভদ্রভাবে লিখিনি তাই। l এর পাওয়ারে হাফ মানে কি রুট ওভার, আর g এর পাওয়ারে হাফ মানে রুট ওভার, মাইনাস আছে মানে নিচে চলে যাবে, তাহলে রুট ওভার l বাই g হলো কিনা t এর রাশিমালা। কিন্তু আমি এখান থেকে 2 পাই কখনোই বের করতে পারি না যদি না আমার জানা থাকে, বুঝতে পারলি? 2 পাই কনস্ট্যান্ট আমি কি করে বের করব, ওর এমনিতেই ডাইমেনশন নেই, তাহলে এটা একটা ড্রব্যাক যে ডাইমেনশন না থাকতে গেলে তাদেরকে সমীকরণটা বের করা যায় না। কিন্তু আমি জানি এখানে কিছু একটা কনস্ট্যান্ট হতে পারে, কনস্ট্যান্টের মানে 1 হতে পারে, 2 হতে পারে, 2 পাই হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বোঝা গেল? এবার তোকে যদি অপশন দেয়, ধর এই প্রশ্নটা দিয়ে দিল, দিয়ে তোকে এবিসিডি অপশন দিচ্ছে, এ নাম্বার অপশনে বললো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ইন্টু জি, বি নাম্বারে বললো টি ইকুয়াল টু রুট ওভার এল ইন্টু জি, সি নাম্বারে বলে দিল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, আর ডি নাম্বারে বলে দিল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার জি বাই এল। তুই কি বুঝে যাবি না যে কোন অপশানটা সঠিক হবে? তুই কে এর মান জান আর না জান, অপশান থেকে তুই ডিসাইড করে নিবি, কারণ এটা সম্ভবই না, এটাও সম্ভবই না, ওপরে তো রুট ওভার নেই, কারণ একটা ওপরে একটা নিচে, তাহলে হলে এটাই হতে হবে, আর এটা তো হচ্ছেই না, জি ওপরে করে দিচ্ছে, তাহলে তুই কনস্ট্যান্টের মান না জানলেও অপশন চুজ করে আসতে পারবি, বোঝা গেল বিষয়টা? তাহলে এইটা তোকে এমসিকিউ বানানোর মতো একটা মানে পার্ট হয়ে গেল, এই জায়গা থেকে তোর এমসিকিউ দিতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ। যখনই কোনো রাশির ডিপেন্ডেন্সি দিবে আমরা তাদেরকে গুণ আকারেই লিখব, যে কোনো রাশি। এবার যোগ আকারেও তো অনেক সমীকরণ হয়, ও প্রশ্ন যেটা করলো ঠিক প্রশ্ন করেছে, শোন, অনেক সমীকরণ তো এরকমও হয় না, প্লাস আকারে, যে ইউ এর উপর ডিপেন্ড করে আছে, এ এর উপর ডিপেন্ড করেছে, টি এর উপর ডিপেন্ড করে আছে, কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে এই সমীকরণটা তুই আনতে পারবি না, ড্রপ, সীমাবদ্ধতা, ঠিক আছে? সব কিছু করা যাবে না, যেটা করা যাবে সেটা দেখিয়ে দেবে, যে যখন গুণ আকারে যে সমীকরণগুলো থাকবে তাদেরকেই একমাত্র বের করা যাবে, আবার এদের মধ্যে কনস্ট্যান্ট থাকলে বের করা যাবে না, যদি টার্ম যোগ বিয়োগ আকারে থাকে তাহলে বের করা যাবে না, ঠিক আছে? সব কিছু করতে পারবে, যেগুলো করতে পারি সেগুলো দেখতে গেলাম, বোঝা গেছে নিশ্চয়ই? এইটা করে নে, আর প্রশ্ন লিখে রাখ বাড়িতে তোরা, এফ ইকুয়াল টু এম এ, খুব পরিচিত সমীকরণটা বারবার এটাই দিচ্ছি, এইটাকে প্রমাণ করে নিয়ে আসবি। তোকে প্রশ্নতে বলে দিল যে ফোর্স কার কার উপর ডিপেন্ড করে, ফোর্স ডিপেন্ড করে ভরের উপর এবং ফোর্স ডিপেন্ড করে ত্বরণের উপর, তাহলে তুই এক্স আর ওয়াই ধরে শুরু করে দিবি, এইটা লিখে রাখ, এটা হোমওয়ার্কের জন্য বাড়ির জন্য, ঠিক আছে? দিয়ে এফ ইকুয়াল টু এম এটাকে প্রমাণ করে নিয়ে আসবি। একটা প্রশ্ন দিচ্ছি এগুলোর উপর বেস করে, যে জিনিসগুলো করলি তার উপর বেস করে একটা প্রশ্ন দিচ্ছি। তোরা যেগুলোকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে চিনিস, আমি প্রশ্ন চেঞ্জ করে দিলাম, ধরে নে আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে বলকে ধরে নিচ্ছি, যে বল হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি, ধরে নিচ্ছি, ধরে নিতেই পারি, আমরা পৃথিবীতে আছি, আমরা এরকম ধরনের রাশিগুলোকে মৌলিক রাশি কনসিডার করেছি, কোনো এলিয়েন আছে সে হয়তো ফোর্সকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ধরেছে, ধরতেই পারে, ওর স্বাধীনতা, তাই না? তাহলে বলকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ধরলাম, বেগকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ধরলাম, এবং টাইমকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ধরলাম, ঠিক আছে? এই তিনটে রাশিকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ধরে নিলাম। কী কী বললাম? বল, বেগ, আর একটা হচ্ছে ত্বরণ, বইয়ের প্রশ্নটাই দিচ্ছি, ত্বরণ, এই তিনজন হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। প্রশ্নটা হচ্ছে এরকম যে ভরের মাত্রা কি হবে, ভর কি তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হলো? এই প্রশ্ন অনুযায়ী ভর কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। আমরা জানি যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার মধ্যে কি কি আছে সবার মুখস্থ হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে এরকম করে দেয় যে তুমি যেগুলো জানো ওগুলো ভুলে যাও, ভাবো যে এটা ফান্ডামেন্টাল, এটা ফান্ডামেন্টাল, এটা ফান্ডামেন্টাল, তাহলে ভর লব্ধ রাশি হয়ে গেল। তাহলে এই যদি লব্ধ রাশি হয় তাহলে এরা এর উপরে কি করে ডিপেন্ড করে আছে, তাহলে ওটাই তো মাত্রা, বুঝতে পারলি কি না? তাহলে এখন তুই কাজটা কি করে করবি, তুই ভরকে রিপ্রেজেন্ট করবি এম দিয়ে, তাই না? ভরকে কিভাবে রিপ্রেজেন্ট করবি? এম দিয়ে। তুই জানিস না যে এম রাশিটা এদের উপরে কিভাবে নির্ভরশীল, জানিস কি? তো তুই কি করবি, তুই বলবি যে এফ এর পাওয়ারে এক্স এর সাথে সমানুপাতিক, ওয়াই এর ভি এর পাওয়ারে ওয়াই এর সাথে সমানুপাতিক, আর এ এর পাওয়ারে জেড এর সাথে সমানুপাতিক। তুই ধরে নিবি, তুই জানিস না এক্স ওয়াই জেড জিনিসটা কি, বাকিটা বের করে নেবো এবার সমাধান করে।
প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলতে চাইছে যে বাম পক্ষের মাত্রা ইজ ইকুয়াল টু ডান পক্ষের মাত্রা। ডান পক্ষে কি আছে, ফোর্স আছে পাওয়ারে এক্স, ডান পক্ষে বেগ আছে পাওয়ারে ওয়াই, ডান পক্ষে এ আছে পাওয়ারে জেড। এবার আমার কাজ হচ্ছে এক্স ওয়াই জেড ভ্যালু বল। এম এর মাত্রা কি, এম এর মাত্রা এম পাওয়ারে 1, এল টি এখানে নাই তাহলে এল জিরো টি জিরো করতে সুবিধা। ওইদিকে ফোর্স, ফোর্স তো সবাই মুখস্থ করে নিয়েছিস, এম এল টি মাইনাস টু, তাহলে এম এল টি মাইনাস টু আমি একবারে করেছি, আপত্তি আছে? এম এল টি মাইনাস টু এক্সট্রাকে গুণ করে দিয়েছি, ঠিক আছে না, এক লাইন কমিয়ে দিলাম। এখানে ভি, ভি মানে কি রে, এল টি ইনভার্স, ভি মানে কি এল টি ইনভার্স, ওয়াইটাকেও গুণ করে বসিয়ে দিলাম। এবং এ মানে কি, এ মানে হচ্ছে এল টি মাইনাস টু, তাই তো, এল টি মাইনাস টু, তাহলে এল জেড টি মাইনাস টু জেড, জেড আর টু এর মধ্যে ডিফারেন্স রাখিস, আমারটা বোঝা যাচ্ছে না, তোদের কেন বোঝা যায়? আচ্ছা এখানে তো কিছু করার নেই, যা আছে থাক। ওইখানে করার আছে, এম এর পাওয়ারে এক্স আর এম আছে নেই, এল এর পাওয়ারে এক্স, এল এর পাওয়ারে ওয়াই আর এল এর পাওয়ারে জেড হলো। টি এর পাওয়ারে বলতো মাইনাস টু এক্স আছে মাইনাস ওয়াই আর কিছু করার আছে? করার নেই, থাকলে করবি তো, আমার তো আর কিছু করার নেই। এবার এটাকে ইকুয়াল করবো, বল প্রথমটাকে যদি ইকুয়াল করি এক্স সমান সমান কত বেরোচ্ছে, 1 হয়ে গেল একটা কাজ। এবং x প্লাস y প্লাস z সমান সমান 0, x এর মান তো 1 আছে, তাহলে y প্লাস z সমান সমান মাইনাস 1, ওটা দিয়ে দিলাম, কারো আপত্তি? এবং আরেকটা মাইনাস 2x মাইনাস y মাইনাস 2z সমান সমান কি হবে, 0 হবে তো, ঠিক আছে। আচ্ছা x এর মান কত জানো, 1, তাহলে এটা মাইনাস 2, ওদিকে নিয়ে চলে গেলাম প্লাস 2, মাইনাস ওয়াই মাইনাস 2z আর ওদিকে চলে গেল প্লাস 2, 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন পারবো। এবার অপনয়ন, তুলনামূলক, বজ্র গুণন, লেখচিত্র যদি পারিস তো লেখচিত্র করবি, যার যেটা ইচ্ছা দিয়ে এটাকে সমাধান করবি। আমার মনে হচ্ছে অপনয়ন করলে বেটার হয়। লেখচিত্র কেমন করে ভুলে গেলি? কেন এখানে এরকম খোপ নিতে হয়, এইভাবে এক্স ওয়াই ধরে নেবো, এখানে ভ্যালু নেবো 0, 5, 10 শিখিয়েছিল, তারপরে লেখচিত্রতে প্লট করতে হতো, করেছিলি 9-এ, ভুলে গেছিস? 9, হ্যাঁ 9 ছোটবেলায় তখন তোরা ফ্রক পরতি, বাচ্চা বাচ্চা ছিল, এখনো পড়ি, এখন চুড়িদার বড় হয়ে গেছিস। কই আমরা সব পড়ি। দেখ এই দুটো সমীকরণকে এবার সমাধান কি করে করি, অপনয়ন করে দে। 1 আর 2 কে যদি যোগ করিস 1 প্লাস 2 করে পাই, অত লিখলাম না আমি, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে গেল, ওরে 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 ভালো লেগে যাবে, চলে গেছে। জেড আর মাইনাস 2z কি হবে, মাইনাস জেড হবে, আর এদিকে মাইনাস 1 আর 2 কি হবে, 1 হবে, তাহলে জেড ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 1। বুঝে গেছিস নিশ্চয়ই? আর কোনো এক জায়গায় বসে দে, এখানে এই জায়গাটায় বসে দে, ওয়াই এর মান পেয়ে যাবি। জেড এর মান যদি মাইনাস 1 হয় তাহলে মাইনাস 1 ওদিকে চলে গেল, লিখবো নাকি, মাইনাস 1 ওদিকে চলে গেল, প্লাস 1 কি হয়ে গেল বল, 0। কে কে বুঝতে পারিস নি সমাধান? সবাই বুঝে গেছিস? লজ্জা পাস না, বলিস এত তাড়াতাড়ি বুঝিয়ে যাবে, মুশকিল ব্যাপার। আমার আগে থেকে এরকম ধরে। আচ্ছা এবার কি করবো দেখ, এবার হচ্ছে এইটা m ইকুয়াল টু, দেয়ারফর m ইকুয়াল টু f এর উপর কিভাবে ডিপেন্ড করে, x করে f এর উপর 1, তারপরে v এর উপর কিভাবে ডিপেন্ড করে, করেই না, তারপরে a এর উপর কিভাবে ডিপেন্ড করে, a কোথায় গেল, y কই না, z হচ্ছে মাইনাস 1, এইভাবে ডিপেন্ড করে, হয়ে গেল রাশি। যদি অপশনে এরকম থাকে f বাই a তবুও চলবে। দেখ তোরা জানিস f ইকুয়াল টু m, আসলে কি না, ঘুরে ফিরে তো যাকে খুশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলে দিই, ওর ইচ্ছা, তুই তোর মতো ক্যালকুলেশন করে বের করতে পারবি তো, প্রসেস এটা। এবার এখানে একটা ড্রব্যাক আছে, আবার শুনে নি, যদি এখানে এক্স ওয়াই জেড এর থেকে আরও একটা যদি আমাকে ধরতে হতো, 3-4টা রাশির উপর ডিপেন্ড করছে, তাহলে হয়ে যেত মুশকিল, তখন তুই সমাধান করতে পারতি না, করা যেত, বাট তুই শিখিস নি, গ্র্যাজুয়েশন উঠে শিখবি, ঠিক আছে। এক্স ওয়াই জেড আর একটা যদি রাশি চলে আসতে, তার ডাব্লু ধরতে হলো পাওয়ারে আমার, তখন কিন্তু আর সমাধান করা যেত না, কারণ আমরা দুটো রাশির অপনয়ন করতে পেরেছি। প্রশ্ন এরকমভাবেই দেবে তোদেরকে, ওরা জানে যে তোরা কতটুকু পারবি, সেই হিসেবেই দেবে, 3টে কোয়ান্টিটি দিয়েই দেবে সবসময়, 3টে বা 2টো, তার উপরে যাবে না, মানে ওজনটা দিয়ে দিবে, হ্যাঁ আর এটা বের করতে এটা বের করতে হবে, বোঝা গেল? এটা আমি একটা দিলাম, আমার ওই নোটের মধ্যেই কোশ্চেনটা আছে, কত নম্বর আছে দেখবি, মানে দুটো কোশ্চেন দেওয়া আছে এই টাইপের, এটা একটা করে নে আর ওটা বাড়ি থেকে করে আসবে, বলে দিচ্ছি নাম্বারটা। আমি তোদের করালাম প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা করালাম,
পেজ নাই রে, পেজ গুনে গুনে বের কর। পেজ নাম্বার তোরা নিজেরা দিয়ে দিস। এত এডিট করতে আমার দম বেরিয়ে যায় জানিস। দেখ গাণিতিক সমস্যা দিয়ে পরপর অঙ্কগুলো আছে, একটা পেজ 8টা অঙ্ক আছে। সব করতে হবে। হ্যাঁ অবশ্যই 8টা অঙ্কতে ভয় পেয়ে গেলি, প্রচুর অঙ্ক করতে হবে প্রচুর। বুঝতে পারছি না। মাত্রার শেষে পাবি, মাত্রার শেষে। হ্যাঁ এই যে এই ভয়ঙ্কর ছবিটা আছে দেখ, এই ছবিটা দেখতে পাচ্ছিস, এর আগের পেজটা, কি ছবি? এই যে এই যে ছবিটা, কিসের ছবি? এটা কিসের ছবি আছে? বৃহস্পতির আছে বলে। না না না, কোনো ব্ল্যাক হোলের আছে। পেয়েছিস? দেখ 7 নম্বর প্রশ্নটাতে লেখা আছে, 7 নম্বর প্রশ্নটা আমি করালাম, আরে এই যে 7 নম্বর প্রশ্ন। আগের পেজটা। হ্যাঁ এখানে দেখ। এই ছবিটা, এই যে দেখ এই ছবিটা তার আগের পেজটা। হ্যাঁ হ্যাঁ ওখানে দেখ 7 নম্বর প্রশ্নটাই করালাম আমি। বুঝতে পেরেছিস? তাহলে 7 হয়ে গেল। এবার তোরা 5 নম্বরটা ওই টাইপেরই আছে, 5 নম্বরটা নিজেরা করবি। দেখ 5 নম্বরটা সেম টাইপের আছে, শুধু 5 কেন, পারলে সবই করবি।